আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে বাসায় অবস্থান করতেছো। তৃতীয় বর্ষে অনলাইন ক্লাসে তোমাদেরকে আবার আমন্ত্রণ। গাজীপুর মেট্রোপলিটন কলেজ, প্রভাষক মোসাম্মদ লিপি আক্তার, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র, শ্রেণী দ্বাদশ, ব্যবসা শিক্ষা, তৃতীয় অধ্যায়, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। আজকের বিষয় হচ্ছে পরিকল্পনা প্রণয়নের ধাপ অথবা পদক্ষেপ। এগুলো কিন্তু তোমাদের রিভিশন ক্লাস চলতেছে, সবাই মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? পড়া শুরু করার আগে একটু কথা বলে নেই। আগামী হচ্ছে 13 তারিখ। 13 তারিখে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। সেই ক্ষেত্রে অভিভাবক সাথে নিয়ে আসতে হবে এবং জানুয়ারি পর্যন্ত বেতন পরিশোধ করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, ঠিক আছে? আর তোমরা যে বিগত যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষার রেজাল্ট নিয়ে যেতে হবে। আচ্ছা, আজকের যে বিষয় সেটা হচ্ছে পরিকল্পনা প্রণয়নের ধাপ অথবা পদক্ষেপ। প্রথম হচ্ছে পরিকল্পনাটা কি? পরিকল্পনা বলতে আমরা কি বুঝি? বহুবার এই পরিকল্পনা সম্পর্কে বলা হয়েছে, সংজ্ঞা বলা হয়েছে, আমি আবার একটু বলবো। পরিকল্পনা যখন আমরা শব্দটা বলি তখন আমাদের মনে হয় একটা ওয়ার্ড বা একটা শব্দ, কিন্তু এটার কি দুইটা আলাদা আলাদা কি আছে, অর্থ আছে বা অর্থ বহন করে। পরি আর হচ্ছে কল্পনা। তাহলে সেই ক্ষেত্রে পরি শব্দের অর্থ কি এবং কল্পনা শব্দের অর্থ কি? পরি শব্দের অর্থ হচ্ছে বিশেষ, আর কল্পনা শব্দের অর্থ হচ্ছে কোনো ধারণা বা চিন্তা। এই দুইটা শব্দ যদি আমরা একসাথে করি তাহলে কি হয়, একটা সম্পূর্ণ সংজ্ঞা হয়ে যায়। পরি শব্দের অর্থ হচ্ছে বিশেষ, কল্পনা শব্দের অর্থ হচ্ছে ধারণা বা চিন্তা। কিসের ধারণা বা চিন্তা? কোনো কাজ শুরু করার পূর্বে সেই বিষয়ে গৃহীত বিশেষ যে চিন্তাধারা সেটি হচ্ছে পরিকল্পনা। বিশেষ চিন্তাধারা বলতে সেই যে প্রতিষ্ঠানের যে কাজ, সেই কাজটা কিভাবে কখন কার দ্বারা করতে হবে সেই বিষয়ে কি বিশেষ চিন্তা ভাবনা করা, অগ্রিম যে চিন্তা ভাবনা করা হয় সেটাকে পরিকল্পনা বলা হয়। পরিকল্পনা প্রণয়নের ধাপ অথবা পদক্ষেপ। এখানে হচ্ছে 1 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ভবিষ্যতের সুযোগ সুবিধা মূল্যায়ন, ঠিক আছে? 1 নম্বর যে পয়েন্ট বা অথবা 1 নম্বর এখানে যেই ধাপ অথবা পদক্ষেপ আছে সেটা হচ্ছে কি, যে ভবিষ্যতের সুযোগ সুবিধা মূল্যায়ন। এবং তোমাদের যে বই আছে সেই বইয়ের মধ্যে প্রথম যে পয়েন্ট, সেই পয়েন্টের সাথে অর্থ একই, হয়তো একটু এদিক সেদিক থাকতে পারে, বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু দুইটার মিনিং একই। তোমাদের বইয়ের মধ্যে আছে সম্ভাব্য সুযোগ সুবিধা সম্পর্কে অবহিতকরণ। সম্ভাব্য সুযোগ সুবিধা সম্পর্কে অবহিতকরণ। তাহলে সম্ভাব্য সুযোগ সুবিধা সম্পর্কে অবহিতকরণ বা ভবিষ্যতের সুযোগ সুবিধা মূল্যায়ন একই পয়েন্ট, ঠিক আছে? তাহলে ভবিষ্যতের সুযোগ সুবিধা মূল্যায়ন এটা হচ্ছে পরিকল্পনা প্রণয়নের প্রথম ধাপ অথবা পদক্ষেপ। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে যে সকল উপায় উপকরণ প্রয়োজন হয় সেগুলো ভবিষ্যতে প্রয়োজনীয় পরিমাণ পাওয়া যাবে কিনা, কোনো সমস্যার সৃষ্টি হবে কিনা, এইসব বিশ্লেষণ করে সুযোগ সুবিধা নিশ্চিত পাওয়া যাবে মনে হলে তার আলোকে কী করতে হবে, উদ্দেশ্য নির্ধারণ করতে হয়। তাহলে এখানে কি বলছে, যে ভবিষ্যতের সুযোগ সুবিধা মূল্যায়ন হচ্ছে কোনো প্রতিষ্ঠান যখন পরিকল্পনা প্রণয়ন করবে এবং বাস্তবায়ন করবে সেই ক্ষেত্রে যে উপকরণগুলো প্রয়োজন বা দরকার সেগুলা তাদের প্রয়োজন অনুযায়ী পাওয়া যাবে কিনা, এবং সে কাজগুলো করতে গেলে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে কিনা,
এই সকল বিষয় তারা কি করবে? যাচাই বাছাই বিচার বিশ্লেষণ করবে এবং পরবর্তী তারা কি করবে? উদ্দেশ্য নির্ধারণ করবে। সুযোগ সুবিধা বলতে এখানে বলা হয়েছে কাঁচামালের প্রাপ্যতা, উপাদান যেগুলো আছে সেগুলো হচ্ছে কাঁচামালের প্রাপ্যতা, পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাবে কিনা, বাহ্যিক পরিবেশ, প্রতিষ্ঠানের আশেপাশের যে পরিবেশ সেই পরিবেশ, অন্যান্য উপকরণ যেমন আবহাওয়া, জলবায়ু, মৃত্তিকা, পানি, বৃষ্টিপাত ইত্যাদি উপাদানকে এখানে বোঝানো হয়েছে। এই হচ্ছে ভবিষ্যতের সুযোগ সুবিধা মূল্যায়ন। 2 নম্বর যে পয়েন্ট, উদ্দেশ্য প্রতিষ্ঠা। উদ্দেশ্য প্রতিষ্ঠা, ঠিক আছে? প্রত্যেকটা প্রতিষ্ঠানে কি থাকে? কিছু লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। তাহলে সেই ক্ষেত্রে তাদের লক্ষ্য বা উদ্দেশ্য কি সেটা আগে কী করতে হবে? নির্ধারণ করতে হবে। নির্ধারণ করার পরে হচ্ছে তারা কি করবে? পরিকল্পনা প্রণয়ন করবে এবং সেটা বাস্তবায়ন করবে। উদ্দেশ্য প্রতিষ্ঠা হচ্ছে ভবিষ্যতের সুযোগ সুবিধা প্রাপ্তির সম্ভাবনা নিশ্চিত হয়ে পরিকল্পনা প্রণয়নে উদ্দেশ্য সেটা নির্ধারণ করতে হয়। সম্ভাব্য সুযোগ সুবিধা প্রাপ্তির সম্ভাবনা নিশ্চিত হয়, মানে সম্ভাব্য কী কী সুযোগ সুবিধা আছে সেটা নিশ্চিত হয়ে তারা কি করবে? পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য নির্ধারণ করবে। প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সাথে সাথে শাখা প্রশাখা বা ইউনিট যেগুলো আছে সেগুলোরও কী করতে হবে? উদ্দেশ্য নির্ধারণ করতে হয়। শুধুমাত্র কি প্রতিষ্ঠানে কি প্রধান বা মেন যে থাকে সেটার উদ্দেশ্য নির্ধারণ করতে হয় না, প্রধান যে আছে সেটা শাখা প্রশাখা ইউনিট সকল পর্যায়ে বা কি প্রত্যেকটা ইউনিটে কি করতে হয়? উদ্দেশ্য নির্ধারণ করতে হয়। 3 নম্বর যে পয়েন্ট, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। তথ্য সংগ্রহ বিশ্লেষণ তোমাদের বইয়ের মধ্যে 5 নম্বর পয়েন্ট আছে। তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ। তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ হচ্ছে এই পর্যায়ে অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস হতে পরিকল্পনা প্রণয়নের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন তথ্য ও উপাত্ত সংগ্রহ করতে হয়। এই পর্যায়ে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ, প্রতিষ্ঠানের ভিতরে এবং প্রতিষ্ঠানের বাহিরে যে উৎসগুলো আছে সেগুলো হতে কি পরিকল্পনা প্রণয়ন এর সাথে কি করতে হবে? সম্পর্কযুক্ত বিভিন্ন তথ্য ও উপাত্ত কি করতে হয়? উপাত্ত সংগ্রহ করতে হয়। এই ক্ষেত্রে অতীত অভিজ্ঞতা, বর্তমান, ভবিষ্যৎ এর প্রেক্ষাপট সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হয়। তাহলে যখন তারা কি করবে? তথ্য সংগ্রহ করবে, তখন হচ্ছে অতীতের অভিজ্ঞতা, বর্তমান কি অবস্থা, ভবিষ্যতের কি হতে পারে সেটার প্রেক্ষাপট, সেটার উপর ভিত্তি করে কি করবে? তারা তথ্য সংগ্রহ করবে এবং সেগুলোকে বিশ্লেষণের মাধ্যমে ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে হবে এবং সেগুলো কি করতে হবে? সেগুলোকে যাচাই বাছাই এবং বিচার বিশ্লেষণের মাধ্যমে সেগুলো কি করতে হবে? উপযুক্ত করে গড়ে তুলতে হবে। ঠিক আছে? এই হচ্ছে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ, এবং সেটার উপর ভিত্তি করে তাদেরকে পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। 4 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে পরিকল্পনার আঙ্গিনা নির্ধারণ। তোমাদের বইয়ের মধ্যে 3 নম্বর পয়েন্ট, যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে পরিকল্পনা প্রণয়ন করা হয় সেটি হচ্ছে পরিকল্পনার আঙ্গিনা নির্ধারণ। যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে কি করা হয়? পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করা হয় সেটাকে বলা হয় পরিকল্পনার আঙ্গিনা নির্ধারণ। অর্থাৎ কী ধরনের তথ্য কোথা থেকে সংগ্রহ করা হবে সেই সম্পর্কে আগে ধারণা অর্জন করতে হবে। কী ধরনের তথ্য কোথা থেকে তারা কি করবে? সেটা সংগ্রহ করবে, সেই সম্পর্কে আগে থেকে কি করতে হবে? ধারণা সংগ্রহ করতে হবে। এবং এছাড়াও তথ্য ছাড়া কোনো পরিকল্পনা প্রণীত হতে পারে না। কোনো তথ্য ছাড়া কি পরিকল্পনা প্রণয়ন করতে পারবে না। এসব তথ্য যাতে বাস্তব ভিত্তিক হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এবং সেটা কি অবশ্যই সেটা বাস্তবসম্মত হইতে হবে। কাল্পনিক হলে সেটা কি হবে না। এবং ব্যক্তিকে যত বিস্তৃতভাবে পরিকল্পনা বোঝার দায়িত্ব দেওয়া হবে এবং সামঞ্জস্যপূর্ণ তথ্য ব্যবহারে সম্মত হবে, প্রতিষ্ঠানের পরিকল্পনা তত সমন্বিত হবে। তাহলে পরিকল্পনার আঙ্গিনা নির্ধারণ হচ্ছে ভবিষ্যতে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং সেই পরিস্থিতিতে কিভাবে পরিকল্পনা বাস্তবায়িত হবে তার আলোকে তার আগে কি করতে হবে? তা নির্ধারণ করাই হচ্ছে পরিকল্পনার আঙ্গিনার নির্ধারণ। অথবা যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং বাস্তবায়ন করা হয় সেটাকে বলা হয় পরিকল্পনার আঙ্গিনা নির্ধারণ। ভবিষ্যতে পরিবেশ পরিস্থিতি আগে থেকে জানা থাকলে
কার্য সম্পাদন করা সহজ হয়। ভবিষ্যতে কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেটা যদি তারা কী করতে পারে, অনুমান করতে পারে বা আন্দাজ করতে পারে, তাহলে কি কার্য সম্পাদন করা কি হবে, সহজ হবে। তাই কার্য সম্পাদনের পূর্বে ভবিষ্যৎ পরিবেশ নির্ধারণ করা আবশ্যক। 5 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে বিকল্প কার্য পদ্ধতি প্রণয়ন। বিকল্প কার্য পদ্ধতি হচ্ছে প্রণয়ন। এখানে হচ্ছে 6 নাম্বার, তোমাদের বইয়ের 6 নাম্বার পয়েন্ট, তার আগে হবে এটা। বিকল্প কার্য পদ্ধতি হচ্ছে প্রণয়ন। এই পর্যায়ে কার্যাবলীর দিক নির্দেশনা সহ অনেকগুলো কাজের পদ্ধতি প্রণয়ন করতে হবে। এই পর্যায়ে হচ্ছে কার্যাবলী বা কাজের বিভিন্ন দিক নির্দেশনা সহ অনেকগুলো কি কাজের পদ্ধতি বা কৌশল কি করতে হবে, প্রণয়ন করতে হবে। পরে সেগুলো থেকে সর্বাধিক কার্যকর কার্যপদ্ধতি তাদেরকে কি করতে হবে, বেছে নিতে হবে। তারপর হচ্ছে তারা যখন অনেকগুলো কাজের পদ্ধতি প্রণয়ন করবে, সেগুলো থেকে কি পরবর্তীতে তারা কি সর্বাধিক কার্যকর যে কাজের পদ্ধতি তারা সেটা কি করবে, বেছে নেবে। একটি কাজ বিভিন্নভাবে করা যেতে পারে। যেমন একটা কাজ কি বিভিন্নভাবে করা যায়, তাহলে কাজটি যে কয়টি পদ্ধতিতে করা সম্ভব সেগুলো নির্ধারণ করে বিকল্প কার্য পদ্ধতি বলা হয়। তাহলে এই যে একটা কাজ কয়টা পদ্ধতিতে করা সম্ভব সেগুলো কি নির্ধারণ করাকে বিকল্প কার্য পদ্ধতি বলা হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে হচ্ছে বিকল্প কার্য পদ্ধতি। তারপর হচ্ছে বিকল্প কার্য পদ্ধতি হচ্ছে মূল্যায়ন। প্রণয়নের মধ্যে এখানে কি বলা হয়েছে যে অনেকগুলো কাজের পদ্ধতি থাকবে, একটা কাজ বিভিন্নভাবে করা যায়, তাহলে সেই একটা কাজ কয়টা পদ্ধতিতে করা যায় সেটা এখানে কি করতে হবে, নির্ধারণ করতে হবে। 6 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে বিকল্প কার্য পদ্ধতি মূল্যায়ন। এই তিনটা পয়েন্ট একসাথে কিন্তু রিলেটেড, বিকল্প কার্য পদ্ধতি প্রণয়ন, মূল্যায়ন এবং সর্বোত্তম বিকল্প গ্রহণ। ঠিক আছে, বিকল্প কার্য পদ্ধতি মূল্যায়ন হচ্ছে এই ক্ষেত্রে প্রণীত পদ্ধতিগুলোর সুবিধা অসুবিধা, কৃতকার্যতা অকৃতকার্যতা প্রভৃতি মূল্যায়ন করে সর্বোত্তম কার্য পদ্ধতি নির্বাচন করতে হবে। একটা কাজ করতে গেলে কি থাকে, কাজের সুবিধা থাকে অসুবিধা থাকে, কৃতকার্যতা থাকে অকৃতকার্যতা থাকে। সেই ক্ষেত্রে সেই প্রবৃত্তি সেগুলো মূল্যায়ন করে সর্বোত্তম কার্যপদ্ধতিকে নির্বাচন করতে হয়। মূল্যায়নের ক্ষেত্রে সর্বাধুনিক কলা কৌশল ব্যবহার করতে হবে যেন সঠিকভাবে বিকল্প সম্পর্কে ধারণা পাওয়া যায়। মূল্যায়নের ক্ষেত্রে কি সর্বাধুনিক মানে আধুনিকতার সাথে মিল আছে বা কি বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ এমন কলা কৌশল কী করতে হবে, তাদেরকে ব্যবহার করতে হবে যেন সঠিকভাবে বিকল্প সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরবর্তীতে যে পয়েন্ট সেটা হচ্ছে সর্বোত্তম বিকল্প গ্রহণ। এই পর্যায়ে মূল্যায়নের ক্ষেত্রে বা মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত সর্বোত্তম কার্য পদ্ধতিটি নির্বাচন করতে হয়। এই পর্যায়ে মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত সর্বোত্তম যে কাজের পদ্ধতিটি আছে সেটা কি করতে হবে, নির্বাচন করতে হবে। নির্ধারিত কার্য পদ্ধতি হবে কার্যক্রমের নির্দেশনা। নির্ধারিত যে কাজের পদ্ধতি সেটাই হবে কি কার্যক্রমের দিক নির্দেশনা। প্রত্যেকটি বিকল্প পদ্ধতির সুবিধা অসুবিধা মিতব্যয়িতা মুনাফার যোগ্যতা বিবেচনা করে যেটি সর্বোত্তম সেটিই কার্যপদ্ধতি হিসাবে এখানে কি করতে হবে, গ্রহণ করতে হবে। প্রত্যেকটা বিকল্পের যে পদ্ধতি আছে সেটা সুবিধা অসুবিধা মিতব্যয়িতা মুনাফার যোগ্যতা বিবেচনা করে সেটা থেকে সর্বোত্তম যেটা আছে সেটা থেকে তারা কি করবে, কাজের পদ্ধতি যেটা সর্বোত্তম সেটিকে কাজের পদ্ধতি হিসাবে তারা কি করবে, এখানে গ্রহণ করবে। ঠিক আছে, 8 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে সহায়ক পরিকল্পনা প্রণয়ন। মূল পরিকল্পনা বাস্তবায়নের আগে অনেক সহায়ক পরিকল্পনা প্রণয়নের প্রয়োজন হয় যা মূল পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে। সহায়ক পরিকল্পনা প্রণয়ন হচ্ছে এই পর্যায়ে গৃহীত পরিকল্পনার সহায়ক বিভিন্ন
পরিকল্পনা প্রণয়ন করতে হয়। ঠিক আছে, তাহলে মূল একটা প্রতিষ্ঠানে কি মূল পরিকল্পনা কি করতে হয়? বাস্তবায়ন করতে হয়। আর এই যে মূল পরিকল্পনা বাস্তবায়ন, এটা করার আগে অনেক ধরনের কি সহায়ক পরিকল্পনা প্রণয়নের প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? সেটা হচ্ছে মূল পরিকল্পনা আছে সেটা কি বাস্তবায়নের জন্য। তাহলে যখন কি এই মূল পরিকল্পনা বাস্তবায়ন করতে যাবে, তখন কি করতে হবে? কিছু সহায়ক পরিকল্পনা প্রণয়ন করতে হবে, যাতে এই সহায়ক পরিকল্পনা কি মূল পরিকল্পনা বাস্তবায়নে কি করবে? সহযোগিতা করবে। ঠিক আছে, এই জন্য কি সেই জন্য সহায়ক পরিকল্পনা প্রণয়ন করতে হয়। যদি আমরা উদাহরণ হিসাবে দিই, আরও বেশি এটা ক্লিয়ার হবে। একটা পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে প্রণীত পরিকল্পনা তারা কী করে? বাস্তবায়নের জন্য পৃথকভাবে ক্রয়, উৎপাদন, বিপণন, হিসাব, অর্থ বিভাগে পৃথকভাবে তারা কী করে? পরিকল্পনা প্রণয়ন করে। তাহলে এই যে পৃথক পৃথক পরিকল্পনা প্রণয়ন করে, সেটি হচ্ছে সহায়ক পরিকল্পনা প্রণয়ন। ঠিক আছে, 9 নম্বর পয়েন্ট হচ্ছে কাজের সময় নির্ধারণ। কাজের সময় নির্ধারণ। কাজের সময় নির্ধারণ হচ্ছে একটা প্রতিষ্ঠানে বা এই পর্যায়ে পরিকল্পনায় গৃহীত কাজগুলোর প্রত্যেকটির শুরু এবং শেষ সময় নির্ধারণ করতে হবে। এই পর্যায়ে পরিকল্পনায় গৃহীত কাজগুলোর প্রত্যেকটির শুরু ও শেষ সময় নির্ধারণ করতে হবে। এই নির্ধারিত সময়ের মধ্যে কার্য সম্পাদনের সিদ্ধান্ত গৃহীত হয়। যেমন একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান তৈরি পোশাক কারখানায় নির্ধারিত উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিষ্ঠানটি 5,000 পিস প্যান্ট তৈরির জন্য উৎপাদন বিভাগকে 7 দিনের সময় বেঁধে দিয়ে পরিকল্পনা প্রণয়ন করলো। তাহলে এই যে 7 দিন সময় বেঁধে দেওয়া হলো, এটাই কি কাজের সময় নির্ধারণ। ঠিক আছে, এরূপ নির্দিষ্ট সময়কে কাজের সময় নির্ধারণ বলা হয়। তাহলে কাজের সময় নির্ধারণ, তারপরে যে পয়েন্ট সেটা হচ্ছে বাজেট বরাদ্দকরণ। বাজেট বলতে আমরা বুঝি পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলা হয়। আর বাজেট বরাদ্দকরণ হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নে কী পরিমাণ অর্থের প্রয়োজন, কী পরিমাণ উপকরণ ও জনশক্তি লাগবে, এমনকি আয় ও ব্যয়ের পরিমাণ নির্ধারণ করতে হয়। আয় ব্যয় নির্ধারণ করে প্রণীত পরিকল্পনার লাভজনকতা হিসাব করতে হয়। যেমন উৎপাদনশীল কারখানাটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন 50 লক্ষ টাকা ব্যয় নির্ধারণ করা হলো, যা বাজেট নামে অবহিত। বাজেট বরাদ্দকরণ হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নে কী পরিমাণ অর্থের প্রয়োজন, কী পরিমাণ উপকরণ ও জনশক্তি লাগবে, প্রতিষ্ঠানের আয় ব্যয়ের কী অবস্থা সেটা কী করতে হয়? নির্ধারণ করতে হয়। আয় ব্যয় নির্ধারণ করে প্রণীত পরিকল্পনা কী হবে? লাভজনক হিসাব করতে পারবে। একটা উদাহরণ এখানে বলেছি যে একটা কি উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান, সেখানে তাদের লক্ষ্যমাত্রা কী ছিল? 50 লক্ষ টাকা ব্যয় নির্ধারণ করা হবে কারখানার নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য। এই যে 50 লক্ষ টাকা ব্যয় নির্ধারণ করা হয়, এটি হচ্ছে কি বাজেট নামে অবহিত। আচ্ছা, তারপরে হচ্ছে লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে পরিকল্পনা বাস্তবায়ন, মূল্যায়ন এবং সংশোধন একসাথে। আলাদাভাবে সেটা লেখা যায়, একসাথেও লেখা যায় পয়েন্টে। পরিকল্পনা বাস্তবায়ন, মূল্যায়ন এবং সংশোধন। এটি হচ্ছে পরিকল্পনার কি সর্বশেষ ধাপ। পরিকল্পনা বাস্তবায়নের সময় নির্ধারণের পরবর্তী পদক্ষেপ হচ্ছে পরিকল্পনা বাস্তবায়ন। পরিকল্পনা বাস্তবায়ন। এ পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়নে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়। এই পর্যায়ে পরিকল্পনার সম্পাদিত কার্যাবলী মূল্যায়ন করে দেখা হয়। এই পর্যায়ে কি পরিকল্পনার যে সম্পাদিত যে কাজ বা কার্যাবলী আছে সেটা কি করা হয়? মূল্যায়ন করা হয়। পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জন হয়েছে কিনা, যদি দেখা যায় যে সম্পাদিত কার্যাবলী পূর্ব নির্ধারিত মান অনুযায়ী হয়নি, তাহলে কেন তা হয়নি তার কারণ উদ্ঘাটন করে
প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ ও সুযোগ দেওয়া হয়। এভাবে পরিকল্পনা চলতে থাকে। ঠিক আছে, যে একটা পরিকল্পনা কি প্রণয়নের, এটা হলো সর্বশেষ ধাপ। এটা হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নের সময় নির্ধারণের পরবর্তী পদক্ষেপ হচ্ছে পরিকল্পনা বাস্তবায়ন করা। এ পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়নে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে এবং সম্পাদিত যে কাজ সেটা কি মূল্যায়ন করে দেখা হয়। পূর্ব নির্ধারিত যে লক্ষ্য অর্জন হয়েছে কি না, যদি দেখা যায় যে কি হয়েছে তাহলে তার সংশোধন করার প্রয়োজন নেই। আর যদি দেখা যায় যে পূর্ব নির্ধারিত যে মান সে অনুযায়ী কি উৎপাদন হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে কারণ উদ্ঘাটন করতে হবে এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঠিক আছে, এভাবে কি পরিকল্পনা চলতে থাকে। ঠিক আছে, তাহলে আজকে এই অধ্যায়ের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, তোমরা বাসায় নিজ দায়িত্বে একটু পড়াশোনা করবা, সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করবা, আর হচ্ছে এমসিকিউ মুখস্থ করবা। আর 16 তারিখ থেকে তোমাদের কি এমসিকিউ পরীক্ষা শুরু হবে। সেই ক্ষেত্রে তোমাদের সেকেন্ড পেপারের প্রথম যে 3টা অধ্যায়, সেই 3টা অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।